ওকে। আমাদের আজকের এই অনলাইন রেকর্ডেড ক্লাসে আমি মূলত যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো স্পেস, কলাম স্পেস, নাল স্পেস এন্ড র্যাঙ্ক নালিটি বলতে কি বুঝি। এন্ড আমরা আরো একটু জানার ট্রাই করবো আসলে যে স্প্যান অফ ভেক্টরস v1 v2 লেটস সে আপ টু bn। সো স্প্যান অফ দিস ভেক্টরস আসলে একটা ভেক্টর স্পেস জেনারেট করে। আমি লেটস সে ভেক্টর স্পেসের নাম দিলাম ভি। তাহলে এই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে আমরা ভি1 থেকে ভিএন পর্যন্ত এগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি। তো অবভিয়াসলি এটুকু বলা যায় যে আসলে ভি1 থেকে ভিএন পর্যন্ত এখানকার এই ভেক্টর গুলো থেকে আমরা আসলে এই ভেক্টর স্পেসের বেসিস জেনারেট করতে পারি। বাট বেসিস হওয়ার জন্য একটা কন্ডিশন, যে বেসিসের এলিমেন্ট গুলো বা বেসিস যে সেট সেটার সবগুলো এলিমেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। দ্যাট মিনস এইখানকার ভি1 থেকে ভিএন পর্যন্ত যদি কোনো একটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেই ভেক্টর গুলোকে বাদ দিয়ে বাকি ভেক্টর গুলোকে আমরা এই ভেক্টর স্পেস বি এর বেসিস আকারে ট্রিট করতে পারবো। সো আমরা এখানে কোন একটা ভেক্টর স্পেস, যে ভেক্টর স্পেস আমরা পাচ্ছি স্প্যান করে এই বি1 থেকে বিএন পর্যন্ত ভেক্টর গুলোকে। তো অবভিয়াসলি এটুকু আমরা জানি যে যদি কয়েকটা ভেক্টর নিয়ে বা কিছু সংখ্যক ভেক্টর নিয়ে তার স্প্যান ক্যালকুলেট করি, সেটা অলওয়েজ একটা ভেক্টর স্পেস হয়। এবং সেটা আমরা ভেক্টর স্পেসের 10টা এক্সিওম, A1 থেকে A5, M1 থেকে M5, এই সবগুলোর জন্যই দেখাতে পারি যে আসলে ভেক্টর স্পেসের সবগুলো এক্সিওমই স্প্যান অফ বি1 বি2 আপ টু বিএন এর এই সেটটা ইউজুয়াল অপারেশনের আন্ডারে একটা ভেক্টর স্পেস হয়। ওকে, সো আমি এখন এইখানকার যে এক্সাম্পল বি ইজ ইকুয়াল টু স্প্যান অফ টু ভেক্টরস 1 2 and 2 4, এর বেসিস জেনারেট করতে চাচ্ছি। তাহলে বেসিস জেনারেট করার জন্য আমরা এখানে জানি যে এই ভেক্টর স্পেসের যতগুলো ভেক্টর আছে সবগুলোকে এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায়। দ্যাট মিনস এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে যতগুলো ভেক্টর পসিবল সবগুলোর কালেকশনকে আমরা এখানকার এই ভেক্টর স্পেস ভি বলতেছি। তাহলে এর বেসিস ক্যালকুলেট করার জন্য আমাদের ক্যালকুলেশন টেকনিক হবে যে যতগুলো ভেক্টর আছে সেগুলো থেকে যেগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেগুলো বাদ দিয়ে দাও। সো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর গুলো বাদ দেওয়ার জন্য আমাদের এই সবগুলো ভেক্টর নিয়ে এরকম একটা ম্যাট্রিক্স জেনারেট করতে হচ্ছে। সো এখন এই ম্যাট্রিক্সে যদি আমরা রো অপারেশন গুলো ক্যালকুলেট করি, রে অপারেশন গুলো ক্যালকুলেট করার পরে আমরা একটা যেগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর সেগুলো আসলে ভ্যানিশ হয়ে যায়। সো আমরা যদি এখানকার এই কোয়ান্টিটাকে পিভট আকারে কনসিডার করে নিই, সো 1 2 অপারেশন ইজ R2 is R2 minus 2 R1, সো এখানকার অপারেশনের ভ্যালুটা আসবে 0 0। তাহলে এখানে আমাদের শুধুমাত্র একটা পিভট এলিমেন্ট আছে ফার্স্ট ফার্স্ট রো ফার্স্ট কলামে। তো তাহলে এই যে পিভট যে কলামে আছে সেই করসপন্ডিং যে ভেক্টরটা
সেই করসপন্ডিং যে ভেক্টরটা সেটা হচ্ছে, সেটাকে দিয়ে বাকি এই ভেক্টরটাকে জেনারেট করা যায়। সো দ্যাটস ওয়াই এখানে সো যে ভেক্টর গুলোতে পিভট এলিমেন্ট নাই সেটাই বেসিক্যালি লিনিয়ারলি মানে ডিপেন্ডেন্ট ভেক্টর, এবং যে ভেক্টর গুলা ইন দিস কেস একটাই ভেক্টর যেটা আসলে পিভট এলিমেন্ট আছে, সেই একটা ভেক্টরই হবে আমাদের এখানকার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বলতে আসলে আমরা বুঝি এখানকার দুইটা ভেক্টরের যদি 1,2 কে ইন্ডিপেন্ডেন্ট বলি, তাহলে 2,4 এই ভেক্টরটা আসলে এই 1,2 ভেক্টরের উপর ডিপেন্ড করে। সো বেসিক্যালি বোঝাই যাচ্ছে যে এখানকার এই দুইটা ভেক্টরের মধ্যে একটা ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে 2,4, অথবা আমরা 1,2টাকেও ডিপেন্ডেন্ট বলতে পারি, বাট 2,4 হচ্ছে ডিপেন্ডেন্ট। কেন? কারণ 1 আর 2 এর সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করে নিই তাহলে আমরা সেকেন্ড ভেক্টরটাকে জেনারেট করে ফেলতে পারতেছি। সো এইখানে আহ তাহলে এর বেসিসের এলিমেন্ট থাকবে শুধুমাত্র যেগুলোতে পিভট এলিমেন্ট আছে। তাহলে এই সিস্টেমে বা এখানকার যে আমরা এই যে ভেক্টর গুলো নিয়ে ম্যাট্রিক্স জেনারেট করলাম, সেই ম্যাট্রিক্সের পিভট এলিমেন্ট আছে শুধুমাত্র এই ফার্স্ট কলাম বরাবর। তাহলে এই ফার্স্ট কলাম বরাবর পিভট থাকা মানে আসলে এই ফার্স্ট ভেক্টরটা নিয়েই আমরা এই ভেক্টর স্পেসের বেসিস জেনারেট করতে পারি। তাহলে এর বেসিসের এলিমেন্ট হবে শুধুমাত্র একটাই। সো এর বেসিস হবে শুধুমাত্র একটা এলিমেন্ট, এই 1,2 ভেক্টর। তাহলে সামারি হচ্ছে কি, স্প্যানিং সেটে আমরা যতগুলো ভেক্টর নিয়ে স্প্যান ক্যালকুলেট করি, এগুলোর যে ভেক্টর স্পেস তার বেসিস হবে এই ভেক্টরে থাকা যতগুলো ডিপেন্ডেন্ট ভেক্টর আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। যেমন এখানে ডিপেন্ডেন্ট ভেক্টর হচ্ছে সেকেন্ড ওয়ান, তাহলে সেকেন্ড ওয়ানকে বাদ দিয়ে শুধুমাত্র এই এক নাম্বার ভেক্টরকে নিয়ে আমরা আসলে তার বেসিস জেনারেট করতেছি। এন্ড সব থেকে ইজিয়েস্ট হয়ে হচ্ছে যতগুলোতে পিভট থাকবে, পিভট বরাবর কলাম গুলোকে নিয়েই আমরা যে বেসিস পাবো বা যে কালেকশন অফ ভেক্টরস পাবো সেটাকে আমরা তার বেসিস আকারে কনসিডার করবো, বা বেসিস আকারে সেটাই তার বেসিস হবে। এন্ড অলসো আমরা এখান থেকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন বলতে পারি যে আসলে আমাদের ভেক্টর স্পেস কি ছিল। ভেক্টর স্পেস বি হচ্ছে স্প্যান অফ দিস টু ভেক্টর 1, 2 and 2, 4। তাহলে যেহেতু এই সেকেন্ড ভেক্টরটা আসলে ডিপেন্ডেন্ট, আমাদের স্প্যানিং সেটে শুধুমাত্র একটা ভেক্টরও যদি রাখি, তাহলে এই 1, 2 ভেক্টরের স্প্যান করলে আমরা যে ভেক্টর স্পেস পাবো, 1,2 এবং 2,4 ভেক্টরের স্প্যান করলেও আমরা আসলে সেম স্পেস পাবো বা সেম ভেক্টর স্পেস পাবো, বিকজ অফ আমরা এখানে সেকেন্ড যে ভেক্টরটা নিচ্ছি সেটা বেসিক্যালি আমাদের কোনো স্প্যানিং সেটে আলাদা কোনো কোয়ান্টিটি অ্যাড করে না। অ্যাড না করার কারণ হচ্ছে যে আমরা আসলে দুইটা ভেক্টরকে ডিপেন্ডেন্ট নিলাম। সো এর যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি যে 1,2 ভেক্টরটা হচ্ছে অনেকটা এমন, আবার 2,4 ভেক্টরটাও ঠিক সেম ভেক্টরের উপর জাস্ট 2 টাইমস স্কেল করা একটা ভেক্টর। তাহলে এই দুইটা মিলে আমাকে আসলে যে ভেক্টর স্পেস জেনারেট করে দিবে সেই ভেক্টর স্পেস হচ্ছে আসলে এই লাইনের উপর থাকা ভেক্টর। তাহলে এই লাইনের উপর ভেক্টর থাকা তো শুধুমাত্র আমরা একটা ভেক্টর দিয়ে জেনারেট করতে পারি, অনলি 1,2। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে আসলে এই ডিপেন্ডেন্ট ভেক্টর গুলোকে বাদ দিয়ে আমরা যে স্প্যানিং সেটটা জেনারেট করতে পারি সেটাই সেটা সেই ভেক্টর স্পেস আর এবং ডিপেন্ডিং ভেক্টর গুলো নিয়েও যে ভেক্টর স্পেস দুইটা আসলে সেম ভেক্টর স্পেস আসবে। সো এতে করে আমাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই সেটটাকে, এখানে থাকা দুইটা ভেক্টরকে বেসিস বলতে পারতেছি না কারণ একটা আরেকটা রেসপেক্টে ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে শুধুমাত্র একটা ভেক্টর আছে এবং সেটা একটা রেসপেক্টে একটা আসলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অতএব এর বেসিসের এলিমেন্ট হচ্ছে শুধুমাত্র একটা, এন্ড সেই ভেক্টরটা হচ্ছে 1,2। সো বেসিসের বেসিক আইডিয়া হচ্ছে যে আমরা যত কম সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে আমরা ওই ভেক্টর স্পেসটাকে জেনারেট করতে পারি, সেই সেটটাকে বা সেই সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরটাকে নিয়েই আমরা আসলে ওই সেটের ওই ভেক্টর স্পেসের বেসিস জেনারেট করে থাকি। যাক, আমরা এখানে আরো একটা এক্সাম্পল সেট করতেছিলাম যে ওকে সেকেন্ড ওয়ান যদি কোনো ভেক্টর স্পেস হয়, স্প্যান 1, 2, আর আরো একটা ভেক্টর আমরা নিচ্ছি, আরো দুইটা ভেক্টর নিচ্ছি, 5, 8
2, 1, and third one is 3, 6. So question হচ্ছে যে find the basis. So question হচ্ছে যে find the basis. Find a basis. The basis. আমরা আসলে find a basis for this vector space B. So vector space B এর basis পাওয়ার জন্য আমরা দেখবো যে এখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর গুলোকে বাদ দিতে হচ্ছে। তো তার জন্য এগেন ওই যে সিস্টেম আমাদের জেনারেট করতে হবে 1 2 2 1 3 6। সো এখান থেকে রো এচেলন ফর্ম ক্যালকুলেট করে আমাদের পিভট এলিমেন্ট বরাবর কলাম গুলোকে ফিক্স করতে হবে। সো ফার্স্ট ওয়ান যদি আমরা পিভট বলি, তাহলে অপারেশন আসবে R2 কে রিপ্লেস করতে হবে R2 -2 R1। সো 1 2 3 0 R2 -2 R1, so -3 R2 -2 R1 is again 0. So this one is our pivot element. This one is also our pivot element. তাহলে আমরা দুইটা পিভট পেয়ে গেছি। আর থার্ড কলাম বরাবর আমাদের কোনো পিভট এলিমেন্ট নাই। এই থার্ড কলাম বরাবর যেহেতু আমাদের কোনো পিভট এলিমেন্ট নাই, তাহলে এই কলামটা আমাদের বেসিসের এলিমেন্টের মধ্যে আসবে না। তাহলে আমাদের বেসিসের এলিমেন্ট কি হবে? আমাদের বেসিসের এলিমেন্ট হবে শুধুমাত্র যেগুলোতে পিভট এলিমেন্ট আছে। তাহলে ফার্স্ট রোতে পিভট এলিমেন্ট আছে, সো 1 2। সেকেন্ড রোতেও পিভট আছে 2 1। থার্ড রোতে পিভট নাই, অতএব থার্ড রো ইজ বেসিক্যালি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর, যে বাকি দুইটা ভেক্টর উপর ডিপেন্ড করে। তাহলে এই স্প্যানিং সেট জেনারেট করে আমরা যে ভেক্টর স্পেস পাবো তার বেসিস হবে দিস ওয়ান। অলসো দিস ইজ অলসো ট্রু যে আমরা রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে, যে এখানকার রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে আমরা যে রো এচেলন ফর্ম পেলাম, সেখানকার রো গুলো নিলেও আমরা সেটাকে বেসিস আকারে কাউন্ট করতে পারবো। দ্যাট মিনস যে শুধুমাত্র মেইন ম্যাট্রিক্সের ভেক্টর গুলো নিয়ে যে বেসিস জেনারেট হবে তা না, আমরা চাইলে রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরেও যে ভেক্টর গুলো আসছে, ইন দিস কেস 1 0 and 2 -3, যেগুলোর পিভট আছে, সেই দুইটাকে নিয়েও যদি আমরা স্প্যান করি, তাহলে আমাদের এই সেম ভেক্টর স্পেস জেনারেট হবে। এন্ড এটা আমরা জানি যে আসলে একটা ভেক্টর স্পেসের বেসিস কখনো ইউনিক না, সেটা ইনফাইনাইটলি মেনি সংখ্যক বেসিস আসলে পসিবল। তাহলে ক্যালকুলেশনের ওয়ে হচ্ছে এটাই যে আমরা প্রথমে এই ভেক্টর গুলোকে নিয়ে একটা সিস্টেম জেনারেট করব, যতগুলো পিভট পাবো পিভট করেসপন্ডিং কলাম গুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আকারে বেসিসের সেট গুলোতে অ্যাড হতে থাকবে, আর যেগুলোতে পিভট নাই সেটা বেসিসের এলিমেন্ট থেকে বের হয়ে যাবে। এন্ড অলসো দিস ইজ ট্রু যে আমরা এই টোটাল তিনটা ভেক্টরকে স্প্যান করে যে সেট পাবো, শুধুমাত্র প্রথম দুইটাকে স্প্যান করেও ঠিক একই সেট পাবো, কারণ থার্ড ওয়ান আমাদের আসলে ইন্ডিপেন্ডেন্ট কোনো কোয়ান্টিটি অ্যাড করতেছে না, এটা একটা ডিপেন্ডেন্ট ভ্যালু অ্যাড করতেছে। সো এই টোটাল সবকিছু থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করার ট্রাই করলাম যে আসলে স্প্যান সেটের বেসিস কি, স্প্যান সেটের বেসিস কি, সেই আইডিয়াটা আমরা এখানে জেনারেট করার ট্রাই করলাম। সো আমাদের ক্লাসের আজকে মেইন টপিক যেটা ছিল, আমরা বলছিলাম রো স্পেস কলাম স্পেস। সো আমরা এই রো স্পেস কলাম স্পেসে এখন চলে যাচ্ছি। তো রো স্পেস আর কলাম স্পেস জেনারেট করার জন্য আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি যে ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে m/n, নাম্বার অফ rows are m and number of columns for this matrix is n. এর এই ম্যাট্রিক্সটা দেখতে অনেকটা এমন। তাহলে এই ম্যাট্রিক্সের রো আছে আমাদের আসলে m সংখ্যক, এবং এই ম্যাট্রিক্সের কলাম আছে আমাদের কাছে n সংখ্যক।
তাহলে এই কলামগুলোকে আমরা একটু আলাদা করে লিখি, রো এবং কলামগুলোকে আলাদা করে লিখি। সো আমি যদি 1 নাম্বার রোকে R1 নাম দেই, তাহলে R1 এ এলিমেন্ট আসবে হচ্ছে যে যে ভেক্টর গুলো বা যে রো গুলো 1 নাম্বার রো A11, A12, A13 আপ টু A1n। সিমিলারলি R2, আমরা সেকেন্ড রোটাকে নিব এখান থেকে, A21, A22, A23 আপ টু A2n। থার্ড রো R3, and similarly any Rm rows যেহেতু আমরা এই ম্যাট্রিক্সে কনসিডার করলাম m সংখ্যক রো, তাহলে Rm রো হবে am1, am2, am3, amn। তাহলে রো স্পেস বলতে আমরা যেটা বুঝি, দিস ইজ কল্ড WR, রো স্পেস অফ A ইকুয়াল টু, এই যতগুলো রো আমরা পেলাম এই ম্যাট্রিক্সের, এই সবগুলো রো কে নিয়ে যদি আমরা স্প্যান ক্যালকুলেট করি, তাহলে যে ভেক্টর স্পেসটা আসবে R1, R2, R3, Rm, তাহলে স্প্যান করলে আমরা জানি একটা ভেক্টর স্পেস হবে, এবং এই যে যে ভেক্টর স্পেসটা জেনারেট হবে সেটাকে আমরা বেসিক্যালি রো স্পেস বলি। তাহলে রো স্পেস অফ এ ম্যাট্রিক্স মিন্স এর যতগুলো রো আছে এই সবগুলো রো কে নিয়ে যদি আমরা স্প্যান করি, তাহলে যে স্প্যানিং সেটটা জেনারেট হবে সেটা একটা ভেক্টর স্পেস, এবং সেই ভেক্টর স্পেসটাকে আমরা রো স্পেস বলবো। সিমিলারলি এখন এটাকে যে আমরা রো স্পেস বলবো, ডেফিনেটলি তার একটা বেসিস পাবো। তাহলে এর বেসিস ক্যালকুলেট করার জন্য আমাদের একটু আগে আমরা যে আইডিয়াটা আপনাদেরকে বললাম যে R1, R2, R3 আপ টু Rm, এই রো গুলোর মধ্যে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট রোজ, দ্যাট মিনস যতগুলো ইন্ডিপেন্ডেন্ট রো আছে, ডিপেন্ডেন্ট রো গুলোকে বাদ দিয়ে বাকি রো গুলোর কালেকশনটাই হবে আমাদের এই ভেক্টর স্পেসের জন্য বেসিস। আমরা এই ক্যালকুলেশনটুকু দেখবো, তার আগে আসলে কলাম স্পেস বলতে আমরা কি বুঝি। সো এখানকার যে ম্যাট্রিক্সটা আছে, এখানকার এক একটা কলামকে একটা ভেক্টর করে যদি আমরা কনসিডার করি, তাহলে 1 নাম্বার কলাম আমরা লেটস সে 1 নাম্বার কলামটাকে C1 নাম দিচ্ছি। সো C1 কলাম হবে A11, A21, A31, AM1। সো এটা হচ্ছে 1 নাম্বার কলাম। এরকম ভাবে আমরা C2, C3, C4 যদি, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম গুলোকে নিয়ে আমরা আসলে কিছু ভেক্টর পাই। এই ক্ষেত্রে আমরা আসলে যেহেতু আমাদের এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে n সংখ্যক, তাহলে আমরা এই n সংখ্যক কলামগুলোকে আলাদা করে নাম দিয়ে দিলাম। প্রথম কলামটাকে নিয়ে আমরা ফার্স্ট, এইখানকার প্রথম কলামটাকে নিয়ে ফার্স্ট C1 কলামের ভেক্টর, সেকেন্ড কলামের জন্য সেকেন্ড ভেক্টর C3, এন্ড আপ টু Cn ভেক্টর গুলোকে জেনারেট করে নিলাম। তাহলে কলাম স্পেস, কলাম স্পেস অফ এ, এই ম্যাট্রিক্সের কলাম স্পেস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই সবগুলো কলামকে স্প্যান করে যে সেটটা জেনারেট হবে, যে ভেক্টর স্পেসটা জেনারেট হবে, C1, C2, C3 আপ টু Cn। তাহলে এদের সবগুলোর কম্বিনেশনে আমরা যেই স্প্যানিং ভেক্টর স্পেস, যে স্প্যানিং সেটটা পাবো যেটা একটা ভেক্টর স্পেস, সেটাকে আমরা কলাম স্পেস বলি। যদি আমরা সিম্পলি বলি তাহলে একটা ম্যাট্রিক্সের রো গুলোকে নিয়ে স্প্যান করলে যে ভেক্টর স্পেস হবে সেটাকে বলা হয় রো স্পেস,
এবং ওই একটা ম্যাট্রিক্সের কলামগুলোকে নিয়ে যদি আমরা স্প্যান ক্যালকুলেট করি তাহলে কলাম যে ভেক্টর স্পেস জেনারেট হবে সেটাকে বলা হবে কলাম স্পেস। সো সিমিলারলি আমরা আসলে যদি এই কলাম স্পেসের বেসিস জেনারেট করতে চাই তাহলে আমাকে আসলে কলামগুলো বাদ দিতে হবে, যেগুলো ডিপেন্ডেন্ট কলাম অন্য কলামগুলোর উপর ডিপেন্ড করে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো নিয়ে আমরা এই কলাম স্পেসের বেসিস জেনারেট করতে পারবো। সো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে যে আমরা যে ভেক্টর গুলো রো স্পেসের জন্য নিচ্ছি, এখানে R1 R2 R3 আপ টু Rm, এখানে প্রত্যেকটা ভেক্টরের ডাইমেনশন, এই প্রত্যেকটা ভেক্টরের ডাইমেনশন হচ্ছে n। ডাইমেনশন বলতে এখানকার একটা এলিমেন্ট, দুইটা, তিনটা, আপ টু এখানকার n সংখ্যক এলিমেন্ট। টু ডাইমেনশনাল ভেক্টর গুলো দেখতে যেমন 1, 2, দ্যাট মিনস দুইটা এলিমেন্ট, এখানকার রো গুলোর সবগুলো ভেক্টর হচ্ছে এক একটা n ডাইমেনশনাল এলিমেন্ট। সো এই n ডাইমেনশনাল এলিমেন্ট গুলোকে নিয়ে যদি আমরা স্প্যান ক্যালকুলেট করি, এখানে একটু একটা এক্সাম্পল বলা ট্রাই করি যে আসলে যদি আমরা টু ডাইমেনশনাল ভেক্টর গুলো নিয়ে স্প্যান ক্যালকুলেট করি, 1, 2, 2, 1 এন্ড মেনি মোর, তাহলে এখানকার যে স্প্যানিং সেট যে ভেক্টর স্পেস জেনারেট করবে সেটার ডাইমেনশন অবশ্যই R2 এর থেকে বেশি হবে না। সো দিস ইজ অবভিয়াস যে আসলে R2 এর ভেক্টর গুলো নিয়ে আপনি যতই স্প্যান জেনারেট করেন না কেন সেটা তো আসলে R3 জেনারেট করতে পারবে না। এট ম্যাক্স যেটা করতে পারবে সে R2 পর্যন্ত ভেক্টর জেনারেট করতে পারবে। যেমন এই ক্ষেত্রে আসলে এটা R2 জেনারেট করবে। বাট এক্সাম্পল যদি আমরা এমন ভাবে নেই একটা ভেক্টর আরেকটার উপর ডিপেন্ডেন্ট অথবা শুধুমাত্র একটা ভেক্টরের কম্বিনেশন, তাহলে সেটা ডাইমেনশন 1 এর একটা ভেক্টর স্পেস জেনারেট করবে। সো সেটা স্টিল R2 টাকে ক্রস করবে না, যে আসলে R2 এর নিচে হবে। যেহেতু এখানে আমরা ভেক্টর গুলো নিচ্ছি n ডাইমেনশনাল, এই ভেক্টর গুলো সবগুলো যেহেতু n ডাইমেনশনাল, তাহলে এগুলোকে স্প্যান করে আমরা যে ভেক্টর স্পেস পাবো সেই ভেক্টর স্পেসের ডাইমেনশনটাও আসলে R⁴ এর থেকে বেশি হবে না, R⁴ এর থেকে সমান অথবা ছোট হবে, সাবসেট আকারে থাকবে। এন্ড কলামগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আসলে কলামগুলোর ভেক্টর গুলোর ডাইমেনশন হচ্ছে এক একটা m ডাইমেনশনাল, এগুলোর এক একটা ডাইমেনশন হচ্ছে m। সো তাহলে এই m ডাইমেনশনাল কোন ভেক্টর গুলো বা কালেকশন অফ ভেক্টরস নিয়ে যদি আমরা স্প্যান ক্যালকুলেট করি তাহলে সেটা আসলে R⁴ ডাইমেনশনটাকে ক্রস করতে পারবে না। সো এর থেকে কম অথবা এর এট ম্যাক্স এর সমান পরিমাণ স্প্যানিং ভেক্টর স্পেস জেনারেট করা পসিবল। সো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে এই রো স্পেস এবং কলাম স্পেসের বেসিস ক্যালকুলেট করব। সো এই রো স্পেস এবং কলাম স্পেসের বেসিস ক্যালকুলেট করার জন্য যে টেকনিকটা আছে সেটা হলো, প্রথমে আমরা ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নিয়ে যাব। সো কোন একটা এ ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা রো অপারেশন ক্যালকুলেট করে কোন একটা রো এচেলন ফর্মে নিয়ে যাব। সো রো এচেলন ফর্মে নেওয়ার পরে যেই কলাম বরাবর যে প্লেসে আমাদের আসলে পিভট এলিমেন্ট থাকবে, সেই পিভট এলিমেন্টের করেসপন্ডিং রো গুলো, আচ্ছা আমি একটা এক্সাম্পল লিখেই বলি। ওকে, সো আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি যে আসলে রো স্পেস এবং কলাম স্পেসের ক্ষেত্রে তার বেসিস। সো এই বেসিস ক্যালকুলেট করার টেকনিক হচ্ছে যে আমরা প্রথমে এই এ ম্যাট্রিক্সটাকে, যে ম্যাট্রিক্সের রো স্পেস এবং কলাম স্পেসের বেসিস ক্যালকুলেট করতে চাচ্ছি, সেই এ ম্যাট্রিক্সটাকে প্রথমে রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। সো লেটস সে আর আর ম্যাট্রিক্সটা হচ্ছে এই এ ম্যাট্রিক্সের রো এচেলন ফর্ম, যে আসলে এই ম্যাট্রিক্সকে আমরা রো অপারেশন ক্যালকুলেট করে করে রো এচেলন ফর্ম ক্যালকুলেট করলাম আর। তাহলে এই আর ম্যাট্রিক্সে যতগুলো নন জিরো রো থাকবে, আর ম্যাট্রিক্সে যতগুলো নন জিরো রো থাকবে, সেই রো গুলোর কালেকশনই হবে আমাদের এই রো স্পেসের জন্য বেসিস। তাহলে নন জিরো যতগুলো রো থাকবে সেগুলোর কালেকশনই হবে রো স্পেসের জন্য বেসিস। আর কলাম স্পেসের বেসিস হচ্ছে যে যতগুলো পিভট কলাম থাকবে, দ্যাট মিনস যতগুলো কলামে পিভট এলিমেন্ট থাকবে,
সো এখানকার রো এচেলন ফর্মের যতটুকু কলামে পিভট এলিমেন্ট থাকবে সেই করসপন্ডিং মেইন ম্যাট্রিক্সের কলামগুলোই হবে আমাদের কলাম স্পেসের জন্য বেসিস। তাহলে আমরা কলাম দেখব বা পিভট কলাম দেখব রো এচেলন ফর্মে, বাট তার করসপন্ডিং মেইন ম্যাট্রিক্সের কলামগুলোর কালেকশনকে আমরা বলবো কলাম স্পেসের জন্য বেসিস। আমরা এক্সাম্পল দিয়ে এটুকু বলা ট্রাই করব। এন্ড নেক্সট হচ্ছে যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা যেটা বুঝি, তাহলে এই রো স্পেস এবং কলাম স্পেসে যতগুলো ভেক্টর থাকবে বা রো স্পেস এবং কলাম স্পেসের বেসিসে যতগুলো ভেক্টর থাকবে, এই সেগুলো ভেক্টরের নাম্বার অফ ভেক্টরটাকে আমরা বেসিক্যালি তার র্যাঙ্ক বলবো। তাহলে আমরা জানি আসলে ডাইমেনশন বলতে যেটা বুঝি যে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে সেটাকে আমরা তার ডাইমেনশন বলি। তাহলে রো স্পেসে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে, অথবা কলাম স্পেসে বেসিসে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে ডাইমেনশন অফ কলাম স্পেস বলে, এন্ড অলসো যে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। সো বেসিক্যালি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে রো স্পেস এবং কলাম স্পেসের বেসিসে যতগুলো এলিমেন্ট থাকবে সেই নাম্বার অফ এলিমেন্টকে আসলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলবো। যেমন আমরা যদি জাস্ট লিখি যে কোনো একটা ম্যাট্রিক্স এ কে রো এচেলন ফর্মে নিয়ে যাওয়ার পরে ম্যাট্রিক্সটা দেখতে এমন 1 0 0 0 1 0 0 0 0। তাহলে আমরা দেখতেছি যে আসলে এখানে দুইটা রো আছে, যে রো গুলো এখানকার একটা রো, 1 নাম্বার রো এবং 2 নাম্বার রো, এই দুইটা রো হচ্ছে নন জিরো রো। তাহলে এর বেসিসে শুধুমাত্র এই দুইটা এলিমেন্ট থাকবে, অতএব তার ডাইমেনশন হবে 2 এন্ড এই ম্যাট্রিক্সের র্যাঙ্কও হবে 2। তাহলে রো স্পেস এবং কলাম স্পেসের ডাইমেনশন যেটাই হবে সেটাকে আমরা ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলবো। আর ডাইমেনশন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে বেসিসে যতগুলো এলিমেন্ট আছে। সো আমরা একটা দুটো এক্সাম্পল বলা ট্রাই করি। এখন ফার্স্ট ওয়ান, লেট এ একটা ম্যাট্রিক্স, সেটার সাইজ হচ্ছে কোনো একটা 2/3, তার রো আছে 2টা, কলাম আছে 3টা। তাহলে কোশ্চেন হচ্ছে যে তার রো স্পেসের এবং কলাম স্পেসের ক্ষেত্রে রো স্পেস এবং কলাম স্পেস বলতে আমরা কি বুঝবো। সো আমরা রো স্পেস বলতে বুঝবো যে আসলে রো গুলোকে নিয়ে, সো এর একটা রো, 2টা রো, এই 2টা রো নিয়ে যদি স্প্যান ক্যালকুলেট করি, এই 2টা রো কে নিয়ে আমরা স্প্যান ক্যালকুলেট করে যে ভেক্টর স্পেস পাবো সেটাই হবে রো স্পেস। এবং কলাম স্পেস বলতে আমরা যেটা বুঝবো যে আসলে এই ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে কলামগুলোকে স্প্যান করলে, এখানে কলাম আছে 3টা, তো এই 3টা কলামকে স্প্যান করলে আমরা আসলে যে ভেক্টর স্পেস পাবো সেটাকে আমরা কলাম স্পেস বলবো। সো এখন কোশ্চেন হচ্ছে যে আসলে এই রো স্পেস এবং কলাম স্পেসের জন্য বেসিস জেনারেট করে। তাহলে এই রো স্পেস এবং কলাম স্পেসের জন্য বেসিস জেনারেট করার জন্য আমাদের এই ম্যাট্রিক্সটাকে প্রথমে রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। সো রো এচেলন ফর্মে নেওয়ার পরে এরপরে নন জিরো রোজ এর উপর ডিপেন্ড করে রো এর বেসিস, এবং পিভট কলাম গুলোর উপর ডিপেন্ড করে আসলে কলাম স্পেসের বেসিস জেনারেট করব আমরা। So আমি এখানেই ক্যালকুলেট করি, তা আমাদের বুঝতে সুবিধা হবে। সো এই ম্যাট্রিক্স হচ্ছে 1 3 2 4 and 4 5। সো প্রথমে এই ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। সো রো এচেলন ফর্মের জন্য আমাদের একটা পিভট এলিমেন্ট আমরা ফিক্স করি, দ্যাট পিভট এলিমেন্ট ইজ লেটস সে 1। সো এই 1 নাম্বার রোটা অ্যাজ ইট ইজ, 2 নাম্বার রোতে অপারেশন ক্যালকুলেট করতে হবে, R2 ইজ R2 minus 3 times R1 0। So R2 is 4, minus 6 is minus 6 is minus 2, R2 is 5,
12 minus 12 is minus 7. তাহলে আমরা পিভট এলিমেন্ট পেলাম দুইটা, এবং দুইটাই আমাদের এখানকার নন জিরো রো। তাহলে রো স্পেসের বেসিস হবে, বেসিস ফর রো স্পেস রো স্পেস অফ এ বেসিস ফর রো স্পেস অফ এ হবে, দুইটা এলিমেন্টই থাকবে বিকজ অফ আমাদের এখানে সবগুলাই নন জিরো রো। সো এক নাম্বার রো হচ্ছে, আমরা চাইলে এইখান থেকেও ভেক্টর গুলোকে লিখতে পারবো অথবা মেইন ম্যাট্রিক্স এর থেকেও লিখতে পারবো। সো আমরা মেইন ম্যাট্রিক্স থেকেও লিখতে পারি, চাইলে এই লাস্ট রো ইচেলন ফর্ম থেকেও ভেক্টর গুলোকে বেসিসের এলিমেন্ট আকারে লিখতে পারি। সো 1 2 4 এটা ছিল ফার্স্ট রো, এবং সেকেন্ড রো হচ্ছে 3 4 and 5। তাহলে এই দুইটা ভেক্টরই বেসিক্যালি আমাদের বেসিসের এলিমেন্টে থাকবে, কারণ দুইটাই একটা একটা রেসপেক্টে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট যদি থাকতো তাহলে আমাদের পুরো একটা রো এন্টারলি রো জিরো হয়ে যেত, কিন্তু সেটা এখানে হয়নি। তাহলে বেসিস ফর দ্য রো স্পেস অফ দিস ম্যাট্রিক্স এ হবে এই দুইটা এলিমেন্ট। আমরা যদি কলাম স্পেসের জন্য বেসিস জেনারেট করতে চাই, কলাম স্পেস অফ এ, তাহলে সেটা হবে যেই কলামগুলোতে আমাদের নন জিরো, দ্যাট মিনস যেই কলামগুলোতে পিভট এলিমেন্ট আছে। তাহলে এই পিভট এলিমেন্ট আছে আমাদের এই ফার্স্ট কলামে। সো ফার্স্ট কলামের পিভট এলিমেন্টের করসপন্ডিং মেইন ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, যেহেতু রো ইচেলন ফর্মের সেকেন্ড রোতে আমাদের সেকেন্ড পিভট আছে, তাহলে মেইন ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম। থার্ড রোতে যেহেতু আমাদের পিভট নাই, অতএব মেইন ম্যাট্রিক্সের থার্ড রোটা বাদ যাবে, খালি প্রথম দুইটা রো আমরা এখানে সিলেক্ট করতে পারবো বেসিসের এলিমেন্ট আকারে, 1 3 and 2 4। তাহলে এই দুইটা ভেক্টরের কম্বিনেশনই হবে কলাম স্পেসের জন্য বেসিস। এন্ড দিস ইজ ট্রু যে আসলে আমরা যদি ম্যাট্রিক্সের র্যাঙ্কের কথা বলি, র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স এ, তাহলে র্যাঙ্ক অফ এ বলতে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে এই বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে, বা যেটাকে আমরা বলি ডাইমেনশন অফ রো স্পেস অফ এ। তাহলে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ বলতে বেসিসে রো স্পেসের বেসিসে যতগুলো এলিমেন্ট আছে, সো দুইটা। আর আমরা এটাও লিখতে পারতাম যে ডাইমেনশন অফ র্যাঙ্ক অফ এ, এটাকে লেখা যাইতো ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ। তাহলে এখানে যেহেতু কলাম স্পেসের বেসিসে দুইটা এলিমেন্ট, তাহলে তার ডাইমেনশন হচ্ছে 2, অতএব এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। বাট র্যাঙ্ক যদি আমরা খুব সহজে ক্যালকুলেট করতে চাই, তাহলে তার টেকনিক হচ্ছে যে আমরা প্রথমে যে ম্যাট্রিক্স দেয়া থাকবে, তাহলে যে দেয়া থাকবে সেই ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্ম ক্যালকুলেট করে ফেলবো। রো এচেলন ফর্ম ক্যালকুলেট করে ওই ম্যাট্রিক্সে যতগুলো পিভট এলিমেন্ট আছে, অথবা যতগুলো নন জিরো রো আছে, এই সেই নন জিরো রো এর সংখ্যাটাকে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। সো এখন একটা কোশ্চেন এখানে থাকতে পারে যে স্যার, আমরা আসলে কলাম স্পেস ক্যালকুলেট করার সময় আমরা ডিসাইড করলাম রো এচেলন ফর্ম থেকে, আমরা এখানে কলাম স্পেস যখন ক্যালকুলেট করলাম তখন ডিসাইড করলাম এই পিভট এলিমেন্ট গুলো দিয়ে, এই পিভট এলিমেন্ট গুলো দিয়ে, কিন্তু আমরা বেসিসের এলিমেন্ট গুলো লিখছি মেইন ম্যাট্রিক্স থেকে। এখন কোশ্চেন হলো যে আমরা
এই সেকেন্ড রো এচেলন ফর্ম থেকেই কলাম ম্যাট্রিক্সের বেসিসের এলিমেন্ট লিখতে পারতাম কিনা, দ্যাট মিনস বেসিসের এলিমেন্ট 1,0 এবং 2,-2 লিখতে পারতাম কিনা। অ্যান্সার হচ্ছে নো, আমরা এটা লিখতে পারতাম না। কেন আমরা লিখতে পারতাম না এর একটা এক্সপ্লেনেশন আমাদের এইখানে আছে, আমরা একটু সেটা দেখা ট্রাই করি। দিস ইজ অ্যান এক্সট্রা পার্ট, সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা একটু দেখবেন। সো এই ম্যাট্রিক্সটা আমরা কোন একটা ম্যাট্রিক্স নিলাম যে আসলে 1, 2, 2, 4 অ্যাগেইন সেম ম্যাট্রিক্স, বাট খুবই এক্সাম্পলের জন্য খুবই ভালো একটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্স এর রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে আমরা যেরকমটা দেখবো ম্যাট্রিক্সটা দেখতে হবে অনেকটা এমন 1, 2, 0, 0। জাস্ট R2 তে যদি আমরা এই অপারেশনটা ক্যালকুলেট করি তাহলে আমরা এর রো এচেলন ফর্মটা পেয়ে যাব। তাহলে এর কলাম স্পেস হওয়ার কথা যে আমরা যদি এখানকার তার কলাম বরাবর দেখি, যেহেতু আমাদের কলাম স্পেস হওয়ার কথা এই কলাম এবং এই কলাম দুইটা কলামকে স্প্যান করে যে ভেক্টর স্পেসটা আমরা পাবো, দ্যাট মিনস স্প্যান অফ দিস টু ভেক্টর 1, 2 and 2, 4। সো আমরা চাইলে 2, 4টাকে নাও লিখতে পারি, যেহেতু 2, 4 ভেক্টরটা ফার্স্ট ওয়ানের উপর ডিপেন্ডেন্ট। আমরা শুধুমাত্র এই ফার্স্ট ওয়ান 1, 2 লিখলেই আসলে এর কলাম স্পেসটা পেয়ে যাবো, কলাম স্পেস অফ এ। বাট যদি আমরা রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে এর কলাম স্পেস নেই, তাহলে এর কলাম স্পেসটা কেমন হবে একটু দেখি স্যার। যে কলাম স্পেস অফ আর, আর বলতে আমরা আসলে রো এচেলন ফর্মকে মিন করতেছি, সেটা হবে স্প্যান অফ দিস টু ভেক্টরস 1, 0 and 2, 0। এখন আমরা এই 1, 0, 2, 0 এই অংশটুকুকে না লিখি, কারণ এগুলো আসলে এই 1, 2, 0টা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডস অন ভেক্টর 1, 0। আমরা এখানে একটা এলিমেন্ট লিখবো, এখানেও একটা এলিমেন্ট লিখতেছি। একটু আগে আমরা এগুলো নিয়ে কথা বলছি যে কেন এখানে একটা এলিমেন্টে আমরা লিখতেছি, কারণ ডিপেন্ডেন্ট ভেক্টরস আলটিমেটলি স্প্যানিং এ কোনো আলাদা এলিমেন্ট যোগ করে না। সো এখন খেয়াল করে তো স্যার, এই ভেক্টর যেটা, আমরা এই দুইটা কলাম স্পেসকে একটু গ্রাফে ড্র করার ট্রাই করি। এই দুইটা ভেক্টর স্পেসকে যদি আমরা গ্রাফিক্যালি দেখার ট্রাই করি, যে ফার্স্ট ওয়ানের ভেক্টর গুলো হওয়া উচিত এক্স বরাবর 1 ইউনিট, ওয়াই বরাবর 2 ইউনিট। তাহলে এই লাইনের উপর যতগুলো ভেক্টর আছে, আমরা লাইনটা ড্র করি, এই লাইনের উপর যতগুলো ভেক্টর আছে সেই ভেক্টর গুলোর কালেকশনকেই আমরা বলি স্প্যান অফ 1, 2। কিন্তু সেকেন্ড কেসে আমরা এখানে স্প্যান অফ 1, 0 যদি দেখি, তাহলে স্প্যান অফ 1, 0 হচ্ছে এক্স বরাবর 1 ইউনিট, ওয়াই বরাবর 0। তাহলে এক্স বরাবর 1 ইউনিট, ওয়াই বরাবর 0, তাহলে এই হচ্ছে ভেক্টর এবং এর লিনিয়ার কম্বিনেশন হবে এক্স অ্যাক্সিস, দ্যাট মিনস স্প্যান হবে এক্স অ্যাক্সিস। দিস ইজ দ্য স্প্যান অফ 1, 0 ভেক্টর। তাহলে ডেফিনেটলি এই দুইটার স্প্যানিং সেটটা তো সেম হলো না। আমাদের অ্যাকচুয়াল স্প্যান হচ্ছে মেইন ম্যাট্রিক্সের কলাম গুলোকে নিয়ে স্প্যান করা। কিন্তু সেই জায়গায় যদি আমরা রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে স্প্যান নেই এবং সেটাকে কলাম স্পেস বলি, তাহলে আসলে দুইটা সামটাইমস ভ্যারি করতে পারে। সো কখনো একই হবে, কিন্তু এটা ভ্যারি করতে পারে। সো যখনই ভ্যারি করবে তখনই আসলে আমরা এটাকে জেনারেলি নিতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করব রো এচেলন ফর্ম থেকে, বাট স্প্যানের বেসিসের এলিমেন্ট গুলো লিখবো মেইন ম্যাট্রিক্স থেকে, কলাম স্পেসের ক্ষেত্রে মেইন ম্যাট্রিক্স থেকে, এবং যেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন আরো ক্লিয়ারলি। সো এই কনক্লুশনটাও এখানে বলা আছে যে আসলে এলিমেন্টারি রো অপারেশন যে আমরা করি রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার সময়, সেটা আসলে রো স্পেস গুলোকে প্রিজার্ভ করে, ঠিক আছে, রো স্পেসটাকে ঠিক রাখে, কিন্তু তার কলাম স্পেসটাকে সে চেঞ্জ করে ফেলতে পারে। সো এই কলাম স্পেসকে চেঞ্জ করে ফেলতে পারে দেখে আমাদের আসলে এই পার্টিকুলার এক্সাম্পলে চেঞ্জ করে ফেলছে, আমরা সেটা দেখলাম। সো যখনই এই জন্য আমাদেরকে বলা হবে রো স্পেস ক্যালকুলেট করতে, তাহলে তো তার জন্য আমরা আসলে রো এচেলন ফর্ম থেকেও রো গুলো সিলেক্ট করতে পারবো অথবা মেইন ম্যাট্রিক্স থেকেও সিলেক্ট করতে পারবো, কিন্তু কলাম স্পেসের জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে শুধুমাত্র মেইন ম্যাট্রিক্স থেকে।
সো এক্সাম্পল নাম্বার 2, কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড বেসিস ফর রো স্পেস অফ এ and column space of A where A is given matrix. তাহলে বেসিস ক্যালকুলেট করার জন্য আমাদের আইডিয়া হচ্ছে প্রথমে এই A ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে এই A ম্যাট্রিক্সের রো এচেলন ফর্ম হচ্ছে দিস ওয়ান। আমরা একবারেই রো এচেলন ফর্মে চলে আসছি আসলে, যদিও খুব সিম্পলি রো এচেলন ফর্মটা জেনারেট হয়ে যাচ্ছে একটা অপারেশনের পরে। সো দিস ইজ দ্য রো এচেলন ফর্ম অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। সো এই রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে আমাদের ডিসাইড করতে হচ্ছে যে কোথায় কোথায় পিভট এলিমেন্ট আছে। তাহলে এখানে একটা পিভট এলিমেন্ট, এখানে একটা পিভট এলিমেন্ট, এন্ড আমাদের থার্ড পিভট এলিমেন্টটা হচ্ছে ফোর্থ কলাম বরাবর। ওকে, সো রো স্পেসের জন্য বেসিস যদি আমরা বলি, ডেফিনেশন ছিল যে বেসিস ফর রো স্পেস, বেসিস ফর রো স্পেস অফ এ হবে যতগুলো নন জিরো রো থাকবে। তাহলে এখানে তো আসলে তিনটা রোই নন জিরো, তিনটা রোই নন জিরো। সো এই তিনটা রো এর কম্বিনেশনই হবে এই রো স্পেসের জন্য বেসিস। তাহলে বেসিসের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1 2 0 1, সেকেন্ড হচ্ছে 0 1 1 0, থার্ড ওয়ান হচ্ছে 0 0 0 1। আমরা একটু আগে যেটা বলছিলাম, বেসিসের রো স্পেসের ক্ষেত্রে আপনি এলিমেন্ট গুলো রো এচেলন ফর্ম থেকেও নিতে পারেন, অথবা ফর রো স্পেস আপনি মেইন ম্যাট্রিক্স থেকেও নিতে পারবেন। তাহলে এখানকার এই মেইন ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 2 0 1, যে কোনো একটা, আমরা যে কোনো একটা লিখতে পারবো। 1 2 0 1, 0 1 1 0, 1 2 0 2। সো বেটার হচ্ছে যে আপনারা রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে যেগুলো নন জিরো রো থাকবে, সেই নন জিরো রো গুলোর কালেকশনকেই ওই রো স্পেসের জন্য বেসিস আকারে ট্রিট করবেন। তো কলাম স্পেসের জন্য যেই সকল কলাম বরাবর পিভট আছে, সেই কলামের করেসপন্ডিং মেইন ম্যাট্রিক্সের কলামগুলোর কালেকশনই হবে বেসিস। তো এখানকার একটু প্রবলেম যে এখানে চাইলে আমরা রো এচেলন ফর্ম থেকে নিতে পারবো না। তাহলে বেসিস ফর দ্য কলাম স্পেস, বেসিস ফর কলাম স্পেস অফ এ, তাহলে কলাম স্পেসের জন্য বেসিস হবে যেই যে কলাম বরাবর পিভট এলিমেন্ট আছে তার করেসপন্ডিং মেইন ম্যাট্রিক্সের কলাম। তাহলে এই ফার্স্ট কলাম বরাবর পিভট আছে, তাহলে এই ফার্স্ট কলামটাকে আমাদের বেসিসের একটা এলিমেন্ট আকারে ট্রিট করতে হবে। সো 1 0 1, সেকেন্ড ওয়ান 2 1 0, দ্যাট মিনস সেকেন্ড কলাম বরাবর আমাদের পিভট এলিমেন্ট আছে। সো এখানকার সেকেন্ড এলিমেন্টও বেসিসের এলিমেন্ট, কলাম স্পেসের বেসিসে আসবে। 2 1 2, থার্ড ওয়ান, থার্ড ভেক্টর বা থার্ড, এখানকার যে থার্ড কলাম আছে রো এচেলন ফর্মে সেখানে কোনো পিভট এলিমেন্ট নাই। তাহলে এখানে যেহেতু কোনো পিভট এলিমেন্ট নাই, সো এই কলাম বরাবর আমাদের আসলে বেসিসের এলিমেন্ট আমরা এই ভেক্টরটাকে নিতে পারবো। নেক্সট যেই পিভট আছে সেটা হচ্ছে ফোর্থ কলাম বরাবর, তাহলে তার করেসপন্ডিং ফোর্থ কলামটাকে আমাদের এই বেসিসের এলিমেন্ট আকারে নিব, which is 1 0 2। সো তাহলে কলাম স্পেসের বেসিসেও তিনটা এলিমেন্ট, রো স্পেসের বেসিসেও তিনটা এলিমেন্ট। তাহলে রো র্যাঙ্ক বলতে আমরা বুঝবো আসলে রো স্পেসের বেসিসের ডাইমেনশন, সেটা 3, এবং কলাম স্পেসের বেসিসের ডাইমেনশন সেটাও 3। সো এখানে রো স্পেসটা তারা ক্যালকুলেট করে দেখাইছে, এবং দেখেন রো স্পেসের ক্ষেত্রে আমরা রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে যেই রো গুলো পাচ্ছি নন জিরো রো, সেগুলোকে তারা ভেক্টর স্পেস আকারে এখানে কনসিডার করতেছে।
আর কলাম স্পেসের ক্ষেত্রে কলাম বরাবর মেইন ম্যাট্রিক্সের ভেক্টর গুলোকে, মেইন ম্যাট্রিক্সের কলাম গুলোকেই কলাম স্পেস আকারে এখানে কাউন্ট করা হচ্ছে। এন্ড ডাইমেনশন অফ রো স্পেস, ডাইমেনশন অফ কলাম স্পেসকে আমরা র্যাঙ্ক বলি। এন্ড যেহেতু ভেক্টর স্পেসের বেসিসে 3টা করে ভেক্টর আছে, সো র্যাঙ্ক হবে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3। খুব সিম্পলি র্যাঙ্ক বললে আসলে যতগুলো নন জিরো রো থাকে ততটা সেটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক, অথবা যতগুলো পিভট এলিমেন্ট থাকে সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। So, example number 3, consider the matrix of a linear transformation. So basically a matrix A, যেটার ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 4/3। সো এই 4/3 ম্যাট্রিক্সের জন্য আমাদের বললো যে রো স্পেস এবং কলাম স্পেসের জন্য বেসিস এন্ড র্যাঙ্ক ক্যালকুলেট করতে। সো বেসিক্যালি দুইটারই ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই এ ম্যাট্রিক্সের রো এচেলন ফর্ম ক্যালকুলেট করা। সো এই এ ম্যাট্রিক্সের রো এচেলন ফর্মটা হচ্ছে দিস ওয়ান। এন্ড আমরা এখানে যে পিভট এলিমেন্ট গুলো পাচ্ছি সেই পিভট এলিমেন্ট হচ্ছে 1 1 পজিশনে। সো এখানে আমরা দেখতেছি একটা রো জিরো হয়ে গেছে, এই একটা রো টোটালটুকুই জিরো হয়ে গেছে, তাহলে নন জিরো রো গুলো নিয়েই আমাদের এখানকার বেসিস জেনারেট হবে। সো এখানকার বেসিস হবে তাহলে প্রথম 3টা রো নিয়ে, সো 1 2 4 0 -4 -11 এন্ড 0 0 -3। সো 1 2 4 0 -4 -11 0 0 -3। আর রো এর ক্ষেত্রে রো স্পেসের ডাইমেনশন হবে 3। এন্ড কলাম স্পেসের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে কলাম স্পেসে দেখতেছি যে আসলে 3টা পিভট এলিমেন্ট আছে। এই 3টা পিভট এলিমেন্ট আছে ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে, ফার্স্ট সেকেন্ড রোতে এন্ড থার্ড রোতে। সো বেসিক্যালি এখানে আমাদের কলামে দেখতে হবে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলামে পিভট আছে। সো এই কলাম বরাবর মেইন ম্যাট্রিক্সে আমাদের ব্যাক করতে হবে। সো মেইন ম্যাট্রিক্সটাই হবে আমাদের কলাম স্পেসের বেসিসের এলিমেন্ট গুলো। তাহলে এখানে এলিমেন্ট গুলো যেহেতু ফার্স্ট কলামে পিভট আছে, তাহলে এখানকার ফার্স্ট কলামটা আমাদের নিতে হবে বেসিসে। সেকেন্ড কলামেও যেহেতু পিভট আছে, তো এখানকার সেকেন্ড মেইন ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম। থার্ড কলাম বরাবর যেহেতু পিভট আছে, তাহলে এখানকার থার্ড কলাম। সো বেসিক্যালি 3টা কলাম নিয়েই আমাদের আসলে কলাম স্পেস জেনারেট হবে। এন্ড দিস ইজ ক্লিয়ার যে আসলে এখানে আমরা আসলে কলাম স্পেসের বেসিসের ক্ষেত্রে 3টা ভেক্টর কে নিচ্ছি, এবং যেটা হচ্ছে মেইন ম্যাট্রিক্সের ভেক্টর। এন্ড যেহেতু এর বেসিসের এলিমেন্ট 3টা, সো এর ক্ষেত্রেও আসলে র্যাঙ্কের পরিমাণ হবে 3। সো র্যাঙ্কের ক্ষেত্রে আমরা এখানে দেখেই বলতে পারতেছি যে আসলে এখানে যেহেতু 3টা পিভট এলিমেন্ট আছে, সো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3। এন্ড এই পিভটের উপর দেখে আমরা আসলে এর রো স্পেস, কলাম স্পেসের বেসিস গুলো জানতে পারি। যেহেতু ফোর্থ রোটা এন্টায়ারলি জিরো হয়ে গেছে, তাহলে রো স্পেসের বেসিস থাকবে 3টা এলিমেন্ট, 3টা নন জিরো রো। কলাম স্পেসের বেসিসে থাকবে 3টা কলাম, মেইন ম্যাট্রিক্সের 3টা কলাম, যেহেতু 3টা কলাম বরাবরই হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট আছে। তো এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, আপনাদের এই প্র্যাকটিস গুলো দেখতে হবে যে রো স্পেস কলাম স্পেসের ক্ষেত্রে এ বি সি ম্যাট্রিক্স এর জন্য তার রো স্পেস কলাম স্পেসের বেস বেসিস ক্যালকুলেট করতে বলা হচ্ছে আর কি। সো আওয়ার নেক্সট টপিক ইজ নাল স্পেস। সো নাল স্পেস অফ এ ম্যাট্রিক্স, যদি আমরা কোন একটা ম্যাট্রিক্স এ নেই, লেটস সে এই ম্যাট্রিক্স এর সাইজ হচ্ছে m/n, নাম্বার অফ রোজ হচ্ছে m, নাম্বার অফ n হচ্ছে কলাম। নাল স্পেস বলতে এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা এমন একটা এমন কালেকশন অফ ভেক্টরস বুঝবো যে আসলে এই এ ম্যাট্রিক্স এর সাথে যে ভেক্টর গুলোকে মাল্টিপ্লাই করলে ভেক্টর মাল্টিপ্লিকেশনের নিয়মে এন্ড রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে 0। তাহলে এইরকম সব ভেক্টরস নিয়ে আমরা যে কালেকশনটা জেনারেট করি,
সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে, এবং সেই ভেক্টর স্পেসকে এই ম্যাট্রিক্সের নাল স্পেস বলা হয়। খুব সিম্পলি যদি আমরা বলি যে আসলে যদি কোনো আমাদের কাছে হোমোজেনিয়াস সিস্টেম থাকে, যে কোন একটা ম্যাট্রিক্স আছে, লেটস সে 1 2 -1 1, এবং তার সাথে আমরা একটা ভেক্টর মাল্টিপ্লাই করতেছি, কোন একটা এক্স ভেক্টর, লেটস সে x1 x2, যেহেতু 2 বাই 2 ম্যাট্রিক্সের সাথে আমাদের ভেক্টর মাল্টিপ্লাই করতে হবে 2 বাই 1, এবং আলটিমেট অ্যান্সার টুকু হইতে হবে 0। তাহলে এই সিস্টেমটা সলভ করলে আমরা যে সকল ভেক্টর পাবো, হতে পারে একটাই শুধুমাত্র সলিউশন 0 0, বাট হতে পারে ইনফাইনাইটলি মেনি সলিউশন। বাট এই সবগুলো সলিউশন যেই ভ্যালুগুলো জেনারেট করবে, সেটাকেই এই এ ম্যাট্রিক্সের, লেটস সে যদি আমরা এটাকে এ ম্যাট্রিক্স বলি, তাহলে এই ম্যাট্রিক্সের নাল স্পেস বলে, নাল স্পেস অফ এ। সো নাল স্পেস অফ এ এর আসলে আমরা একটু আগে আলাদা একটা নামে জানতাম, হোমোজেনিয়াস সিস্টেমের সলিউশন আকারে। আমরা এখান থেকে যদি স্টার্ট করি যে স্যার, যদি আমরা এই ম্যাট্রিক্স এবং এই রাইট সাইডের কোএফিসিয়েন্ট ভেক্টর নিয়ে একটা সিস্টেম জেনারেট করি, 1 2 -1 1, এন্ড রাইট সাইড ভেক্টর ইজ 0 0, তাহলে আলটিমেটলি আমরা এখানে x1 x2 এর ভ্যালু জেনারেট করতে চাচ্ছি। সো এই x1 x2 এর ভ্যালু জেনারেট করা মানে হচ্ছে আমরা আসলে ভেক্টর গুলো জেনারেট করতেছি, যে ভেক্টর গুলোর জন্য এই ম্যাট্রিক্সের সাথে যে ভেক্টর গুলোকে মাল্টিপ্লাই করলে আমরা রাইট সাইডে 0 0 ভেক্টর পাবো, সেই সকল ভেক্টরের কালেকশন খোঁজা ট্রাই করতেছি। আর হতে পারে এখানে শুধুমাত্র একটা ভেক্টর আছে, 0 0 0 0 0, আর হতে পারে এখানে ইনফিনিটলি মেনি সলিউশন আছে, বেসিক্যালি হোমোজেনিয়াস সিস্টেম। সো এই সিস্টেমকে সলভ করলে আমরা কিছু সলিউশন পাবো x1 x2 এর। সেই সলিউশনের কালেকশনকেই এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের নাল স্পেস বলে। তাহলে নাল স্পেসের বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে হোমোজেনিয়াস সিস্টেম সলভ করলে যেই ভেক্টরস গুলো আসে, সেগুলোর কালেকশনই হলো ওই ম্যাট্রিক্স, ওই এ ম্যাট্রিক্সের জন্য নাল স্পেস। দ্যাট মিনস আপনি যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে হোমোজেনিয়াস সিস্টেম জেনারেট করলেন, সেই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর সাথে যে সব ভেক্টর গুলোকে মাল্টিপ্লাই করলে রাইট সাইড 0 ভেক্টর আসবে, সেই ভেক্টরের কালেকশন গুলো নিয়ে আমরা একটা ভেক্টর স্পেস জেনারেট করি, এবং সেই ভেক্টর স্পেসকে ওই এ ম্যাট্রিক্সের নাল স্পেস বলা হয়। সো এই নাল স্পেস আসলে এক্স্যাক্টলি দ্য সলিউশন সেট অফ দ্য হোমোজেনিয়াস সিস্টেম। আমরা যে হোমোজেনিয়াস সিস্টেম সলভ করি, সেই হোমোজেনিয়াস সিস্টেম সলভ করলে যে সকল এক্স ভেরিয়েবলের, যে সকল এক্স ভেক্টর পাই, তাদের কালেকশনই হচ্ছে আমাদের এখানকার নাল স্পেস জেনারেট করবে। সো আমরা আহ, এখানে কোন একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ম্যাট্রিক্স এর নাল স্পেস ক্যালকুলেট করতে বলা হচ্ছে। লেটস সে এ ম্যাট্রিক্স ইজ দিস ওয়ান, এন্ড কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য নাল স্পেস অফ দ্য ম্যাট্রিক্স এ। তাহলে যেহেতু এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, -1 2 -2 4, তাহলে এই ম্যাট্রিক্সের সাথে এমন এমন ভেক্টর আমরা মাল্টিপ্লাই করতে চাচ্ছি, যেহেতু 2 বাই 2 ম্যাট্রিক্স, অতএব আমাদের ভেক্টরের ডাইমেনশনও হইতে হবে 2 ডাইমেনশনাল, যাতে করে রাইট সাইডের 0 0 ভেক্টর আসে। তাহলে এর সলিউশন গুলো আমরা এখন ক্যালকুলেট করে নিতে চাচ্ছি। সো এর সলিউশন ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স জেনারেট করি, -1 2 -2 4, এন্ড রাইট সাইড 0 0। সো এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা এর রো এচেলন ফর্ম জেনারেট করে নেই। তাহলে এই রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার জন্য এক নাম্বার রোটা অ্যাজ ইট ইজ, -1 2 0। সো 2 নাম্বার রোতে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে R2 ইজ R2 + 2 টাইমস R1, R2 + 2 টাইমস R1, সো 0 0 0। তাহলে আমাদের এখানে শুধুমাত্র একটা ভেক্টর থাকে বা একটা ইকুয়েশন থাকে, -x1 + 2x2 = 0। সো অবভিয়াসলি যেহেতু আমাদের এক নাম্বার কলাম বরাবর পিভট আছে, সো আমরা x1 কে পিভট ভেরিয়েবল ধরতেছি, x2 একটা ফ্রি ভেরিয়েবল। তাহলে লেটস সে x2 যেহেতু ফ্রি, আমরা x2 টাকে কোনো একটা t ভ্যালু কাউন্ট করতেছি ফ্রম রিয়েল নাম্বার।
তাহলে সেখান থেকে আমরা x1 এর ভ্যালু জেনারেট করে নিতে পারি। x1 ইজ 2 টাইমস x2 হুইচ ইজ 2 টাইমস t। তাহলে আমরা যে ভেক্টর গুলো খুঁজে পাওয়ার ট্রাই করতেছিলাম x1 x2, তাহলে সেই ভেক্টরটা কি হবে এখানে? x1 x2 ভেক্টর হবে x1 এর ভ্যালু 2t আর x2 এর ভ্যালু অনলি t। আমরা যদি একটা t কমন নিয়ে ফেলি এখান থেকে, তাহলে আমরা পাবো 2 1। সো আমরা খুঁজতেছিলাম যে এই এ ম্যাট্রিক্স এর সাথে কোন ভেক্টর গুলোকে মাল্টিপ্লাই করলে আমাদের একটা রাইট সাইডে 0 0 ভেক্টর আসবে। এন্ড ফাইনালি আমরা সেই ভেক্টর গুলো পেয়ে গেছি, সেটা হচ্ছে t টাইমস 2 1। তাহলে t টাইমস 2 1, তাহলে নাল স্পেসটা আমরা লিখি যে নাল স্পেস অফ দিস ম্যাট্রিক্স এ হবে ওই সকল ভেক্টরের কালেকশন x1 x2 ফ্রম R2, যেগুলোর ক্ষেত্রে এই এ ম্যাট্রিক্স এর সাথে -1, এ ম্যাট্রিক্স যেটা ছিল -1 2 -2 4, এই ম্যাট্রিক্সের সাথে যাতে x1 x2 ভেক্টরটাকে মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা 0 0 ভেক্টর আসে। এবং সেটা আমরা সলভ করে দেখলাম যে এখানে আমরা সলিউশনটা পেলাম কি, x1 x2 is 2t t which is t times 2 1 ভেক্টর। তাহলে আমরা এটাকে লিখতে পারি t টাইমস 2 1 ভেক্টর, যেখানে t এর ভ্যালু গুলো আমরা চুজ করতে পারি এনি রিয়েল নাম্বার। তাহলে এই যে কালেকশন অফ ভেক্টরস আমরা এখানে পেলাম, টি এর ভ্যালু 1 এর জন্য 2 1, টি এর ভ্যালু 2 এর জন্য 4 2, টি এর ভ্যালু 3 এর জন্য 6 3। তাহলে এই সবগুলো কালেকশন অফ ভেক্টরস মিলে যে ভেক্টর স্পেসটা জেনারেট করে, সেটাকে আমরা এই এ ম্যাট্রিক্স এর নাল স্পেস বলি। তাহলে অবভিয়াসলি আমরা এই টোটালটুকুকে এভাবেও লিখতে পারি যে স্প্যান অফ সিঙ্গেল ভেক্টর 2 1। কারণ আসলে এখানে যতগুলো ভেক্টর আছে, এইটুকু দ্বারা মিন করানো হচ্ছে আসলে একটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। সো একটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন মানে আমরা বুঝি আসলে স্প্যান অফ দ্যাট ভেক্টর। সো নাল স্পেসটাকে আমরা এই একটা ভেক্টরের স্প্যান আকারেও এক্সপ্রেস করতে পারি। যেহেতু এখানে একটাই ভেক্টর আছে, তাহলে বেসিস ফর দিস নাল স্পেস অফ ম্যাট্রিক্স এ হবে শুধুমাত্র একটা ভেক্টরের কালেকশন। বিকজ অফ এই স্পেসে যতগুলো ভেক্টর আছে, সে সবগুলো ভেক্টরকে আমরা এই একটা ভেক্টর দিয়ে জেনারেট করতে পারতেছি। তাহলে এই নাল স্পেসের বেসিস হবে একটাই ভেক্টর, এবং ডাইমেনশন অফ নাল স্পেস অফ এ, তাহলে এই নাল স্পেসের ডাইমেনশনটাকে বলা হয় নালিটি। সো নালিটি অফ এ, যেটাকে আসলে নাল স্পেসের ডাইমেনশন বলে। সো নালিটি অফ এ, যদি আমি আসলে এ লেখার জায়গাটা নাই এখানে, নাল স্পেস অফ এ একটু মুছতে হচ্ছে। নালিটি অফ এ, জাস্ট সিম্পলি নালিটিও বলা হয়। নালিটি অফ এ হচ্ছে ডাইমেনশন অফ নাল স্পেস। তো এখানে যেহেতু একটাই মাত্র বেসিসের এলিমেন্ট, তাহলে এই নাল স্পেসের ডাইমেনশন হবে শুধুমাত্র 1। সো এখানে একটা কোশ্চেন দেখতেছি আমরা, এক্সাম্পল নাম্বার 5, যেখানে বলা হচ্ছে যে এই নাল স্পেসের বেসিস জেনারেট করেন। তাহলে এইখানকার ম্যাট্রিক্সটা আসলে 3/4 ম্যাট্রিক্স। তাহলে এই 3/4 ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কোনো ভেক্টর মাল্টিপ্লাই করতে হয়, তাহলে ভেক্টরটা হইতে হবে 4 ডাইমেনশনাল। x1 x2 x3 and x4।
এন্ড আমরা আলটিমেট অ্যান্সারটুকু তখন পাবো কি, একটা 3 ডাইমেনশনাল ভেক্টর। কারণ আমরা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি যেহেতু এই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 3/4, তাহলে এর সাথে আমাদের যে এক্স ভেক্টরটা আমরা মাল্টিপ্লাই করব তার সাইজ হইতে হবে 4/1। তখন আমরা আলটিমেট অ্যান্সার ভেক্টর পাবো 3/1। তাহলে নাল স্পেস অফ এ বলতে আমরা কি বুঝবো, যে আসলে এই ম্যাট্রিক্সের সাথে যে সকল ভেক্টর গুলোকে মাল্টিপ্লাই করলে, ভেক্টর নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতো মাল্টিপ্লাই করলে যাতে আউটপুটটা আমরা 0 0 ভেক্টর পাই, তাহলে এই কালেকশন অফ এই ভেক্টরস x1 x2 x3 x4 বা এক্স ভেক্টরের এই কালেকশন গুলোকে আমরা তার নাল স্পেস বলবো। সো তাহলে নাল স্পেস ক্যালকুলেট করার জন্য আমরা ডিরেক্ট এই ম্যাট্রিক্সের সাথে একটা 4/4 একটা ভেক্টর মাল্টিপ্লাই করলাম, একটা কলাম ভেক্টর 4 ডাইমেনশনাল, এবং আলটিমেট অ্যান্সারটুকু আমরা পাবো আসলে 3/1 একটা ভেক্টর 0 0। সো বেসিক্যালি আমরা হোমোজিনিয়াস সিস্টেম সলভ করতেছি। সো এই হোমোজিনিয়াস সিস্টেম যদি আমরা সলভ করি, যে স্যার যেহেতু ম্যাট্রিক্স হচ্ছে দিস ওয়ান, তাহলে তার হোমোজিনিয়াস সিস্টেমটা হবে এইরকম একটা কিছু। এবং এইখানে আমরা রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে সলিউশনের দিকে যেতে পারবো। সো এখানকার একটা পিভট হচ্ছে এটা, this is the second pivot. So basically we have only two pivot elements, and yes, two pivot elements and two free variables, কারণ আমাদের আসলে 3 নাম্বার রো এবং 4 নাম্বার রো, 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলাম বরাবর কোনো পিভট এলিমেন্ট নাই। তাহলে করেসপন্ডিং আমরা যদি ইকুইভ্যালেন্ট সিস্টেম জেনারেট করি, তাহলে সিস্টেমটা হবে ফার্স্ট ইকুয়েশন থেকে, ফার্স্ট রো থেকে x1 + 2x2 + x4 = 0 ফ্রম দ্য ফার্স্ট রো, এবং সেকেন্ড রো থেকে আমরা পাবো x2 + x3 = 0। and in this case obviously x3 and x4 হচ্ছে আমাদের ফ্রি ভেরিয়েবল। সো এই x3 এবং x4 এর ফ্রি ভেরিয়েবলের ভ্যালু গুলো আমরা ধরে নিচ্ছি যে x3 ইজ লেটস সে কোনো p কোয়ান্টিটি, এবং x4 এর ভ্যালু কোনো একটা r ভ্যালু। এই দুইটা কোয়ান্টিটি যদি আমরা এই ইকুয়েশন গুলোতে ইনপুট করি, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাহলে আমরা x2 এবং x1 এর ভ্যালুও পাবো। সো x2 ভ্যালু ইজ -t, x1 ভ্যালু ইজ 2t - r। সো আমরা যেই এক্স, যেই ভেরিয়েবল, যেই ভেক্টর চাচ্ছিলাম x1 x2 x3 x4 এর, সেটার ভ্যালু আমরা মোটামুটি এখন ক্যালকুলেট করে ফেলছি ইন টার্মস অফ টি এন্ড আর। সো x1 x2 x3 x4, সো x1 এর ভ্যালু হচ্ছে 2t - r, 2t - r, x2 এর ভ্যালু হচ্ছে -t, x3 এর ভ্যালু হচ্ছে অনলি t, এন্ড x4 এর ভ্যালু হচ্ছে r। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই ভেক্টর থেকে টি এর কোফিশিয়েন্ট এবং আর এর কোফিশিয়েন্ট আলাদা করে লিখতে হবে। যেহেতু আমরা পেয়ে গেলাম অলরেডি x1 x2 x3 x4 এর ভ্যালু ইন টার্মস অফ টি এন্ড আর, যদি আমরা টি কমন নেই, তাহলে এই ফার্স্ট কম্পোনেন্ট থেকে টি এর ভ্যালু আসবে 2, সেকেন্ড কম্পোনেন্ট থেকে টি এর ভ্যালু আসবে -1, থার্ড কম্পোনেন্ট থেকে টি এর ভ্যালু আসবে অনলি 1, এন্ড ফোর্থ কম্পোনেন্ট যেহেতু টি এর কোনো ভ্যালু নাই, সো এখানে টি এর ভ্যালু আসবে 0 প্লাস আর। এই ফার্স্ট কম্পোনেন্টে আর এর ভ্যালু হচ্ছে -1, সেকেন্ড কম্পোনেন্ট -t, সো কোনো আর নাই 0, থার্ড পজিশনে টি, সো এখানে কোনো আর নাই अगेन 0, ফোর্থ পজিশনে শুধু আর, সো দ্যাট মিন্স এখানে আর এর ভ্যালু 1। সো আমরা এখানে যেটা ক্যালকুলেট করলাম আসলে কোফিশিয়েন্ট ওয়াইজ আর এবং টি এর কোফিশিয়েন্ট গুলোকে আলাদা করে আমরা দুইটা ভেক্টর জেনারেট করলাম। তাহলে এখানে একটু খেয়াল করেন যে স্যার আমরা নাল স্পেস ক্যালকুলেট করার জন্য যে ভেক্টর গুলো খুঁজতেছিলাম x1 x2 x3 x4, সেগুলোকে আমরা ইন টার্মস অফ এই দুইটা ভেক্টরের কম্বিনেশন আকারে পেয়ে গেছি। কোন দুইটা ভেক্টরের? এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুইটার কম্বিনেশন আকারে আমরা পেয়ে গেছি। এখন যেহেতু টি এবং আর এর ভ্যালু এনি রিয়েল নাম্বার, তাহলে যদি আমরা এই ভেক্টরটাকে v1 বলি এবং এই ভেক্টরটাকে v2 বলি, সো বেসিক্যালি আমরা কি ক্যালকুলেট করতেছি? t টাইমস v1 প্লাস r টাইমস v2, which is a linear combination of v1 v2. So which is a linear combination of v1 v2?
তাহলে নাল স্পেস হবে নাল স্পেস অফ এ তে আসবে ওই সকল ভেক্টর গুলো x1 x2 x3 x4 ফ্রম R4, যাতে করে এ এর সাথে এই ভেক্টরটা মাল্টিপ্লাই করলে আমরা 0 0 ভেক্টর পাই। এটা ছিল ডেফিনেশন। সো সেই ডেফিনেশন থেকে আমরা x1 x2 x3 x4 এর ভ্যালু যেগুলো ক্যালকুলেট করে পেলাম, সেটা হচ্ছে t টাইমস ফার্স্ট ভেক্টর 2 -1 1 0 প্লাস r টাইমস সেকেন্ড ভেক্টর -1 0 0 1, যেখানে r এবং t এর ভ্যালু আমরা রিয়েল নাম্বার থেকে চুজ করতে পারবো। তাহলে এইটুকু তো বেসিক্যালি স্প্যান অফ দিস টু ভেক্টর 2 -1 1 0 and -1 0 0 1। সো এইখানে যেহেতু দুইটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ অফ আপনি দেখেন যে কোনোভাবে একটা ভেক্টরকে দিয়ে আরেকটা ভেক্টরকে এক্সপ্রেস করা যায় না। সো basis of the null space, basis for the null space of A is একটা সেট যেখানে তার ভেক্টর গুলো হবে 2 -1 1 0, সেকেন্ড ভেক্টর -1 0 0 1। তাহলে তার নালিটি কত হবে? নালিটি অফ দিস ম্যাট্রিক্স এ just nullity equal to dimension of the null space. সো যেহেতু এখানকার নাল স্পেসের বেসিসে দুইটা মাত্র এলিমেন্ট আছে, সো তার ডাইমেনশন হবে 2। তাহলে এই ম্যাট্রিক্সের নালিটি হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশনের টেকনিক হচ্ছে, স্যার আমাদের এখানে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেই ম্যাট্রিক্সটাকে রাইট সাইডে 0 0 ভেক্টর ধরে অগমেন্টেড ম্যাট্রিক্সের সলিউশন জেনারেট করতে হবে হোমোজিনিয়াস সিস্টেমের। সলিউশন জেনারেট করে সলিউশনে ফ্রি ভেরিয়েবল গুলোকে রাইট সাইডে নিয়ে আমরা আসলে পিভট ভেরিয়েবল গুলোর রেসপেক্টে এর ভ্যালু জেনারেট করে নিতে হবে। দেন এইখানকার প্যারামিটার গুলো কমন নিয়ে দুইটা বা তার থেকে বেশি বা কম পরিমাণ ভেক্টরকে আলাদা করে কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে হবে। এক্সপ্রেস করার পরে আমরা আসলে ফাইনালি ভেক্টরস পেয়ে যাব যে আসলে কোন ভেক্টর গুলোর কম্বিনেশন আকারে আমরা এই নাল স্পেসটাকে জেনারেট করতে পারি, এন্ড সেই ভেক্টর গুলোই আলটিমেটলি আমাদের ওই নাল স্পেসের বেসিস আকারে কাউন্ট করা হবে। এই টোটাল প্রসেসটা আমাদের এখানে একটু সামারি আকারে লেখা আছে। সো সামারিটা হচ্ছে নাল স্পেসের বেসিস ক্যালকুলেট করার টেকনিক। প্রথমে এই যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেটাকে রো এচেলন অথবা রিডিউস রো এচেলন ফরম্যাটে নিয়ে যেতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। দেন পিভট ভেরিয়েবল গুলো আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, পিভট এন্ড ফ্রি ভেরিয়েবল। পিভট এন্ড ফ্রি ভেরিয়েবল আইডেন্টিফাই করার পরে যে এক্সপ্রেস দ্য পিভট ভেরিয়েবল ইন টার্মস অফ দ্য ফ্রি ভেরিয়েবল, এই পিভট ভেরিয়েবল গুলোকে ফ্রি ভেরিয়েবলের রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে। এন্ড দেন জেনারেল সলিউশনটাকে লিনিয়ার কম্বিনেশন অফ প্যারামিটার ভেক্টরস আকারে এক্সপ্রেস করতে হবে, এন্ড সেখান থেকে এই প্যারামিটার ভেক্টর গুলোই আসলে ওই নাল স্পেসের বেসিস আকারে কাউন্ট করা হবে। এন্ড নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলস ইজ দ্য নালিটি অফ এ। সো বেসিক্যালি ফ্রি ভেরিয়েবল মানেই হচ্ছে যে নাম্বার অফ ফ্রি ভেক্টরস যেগুলোর কম্বিনেশন আকারে আমরা নাল স্পেসটাকে জেনারেট করি। সো আলটিমেটলি নালিটি বলতে আমরা আসলে বেসিসের যতগুলো এলিমেন্ট আছে সেটাকে বেসিক্যালি ওই ম্যাট্রিক্সের জন্য তার নালিটি মিন করা হয়। তাহলে টোটাল প্রসেসটা আমরা এখানে যদি যে এক্সাম্পলটা এখন একটু ক্যালকুলেট করলাম সেটার জন্য দেখি। প্রথমে গিভেন ম্যাট্রিক্স, এবং সেই গিভেন ম্যাট্রিক্স থেকে তার রো এচেলন ফর্ম জেনারেট করতে হবে। রো এচেলন ফর্ম ক্যালকুলেট করার পরে পিভট ভেরিয়েবলের রেসপেক্টে পিভট ভেরিয়েবলকে ফ্রি ভেরিয়েবলের রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে। সো আমাদের এখানকার পিভট ভেরিয়েবল হচ্ছে x1 আর এখানকার পিভট ভেরিয়েবল হচ্ছে x2। তাহলে x1 x2টাকে লেফট সাইডে রেখে বাকি সবগুলোকে রাইট সাইডে নিয়ে যেতে হবে। যেখানে ফ্রি ভেরিয়েবল আছে সেই ফ্রি ভেরিয়েবলের প্যারামেট্রিক ভ্যালুগুলো ইনপুট করতে হবে, ইন দিস কেস r এন্ড t।
আর এন টি ইনপুট করে আমরা আসলে যেই পিভট ভেরিয়েবল গুলোর ভ্যালু জেনারেট করে নিলাম, এন্ড পিভট ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 2t মাইনাস আর এন্ড নেগেটিভ টি, আর x3 আর x4 তো ফ্রি ছিল টি এন্ড আর। সো যেখান থেকে টি এর কোফিশিয়েন্ট নিয়ে আমরা একটা ভেক্টর এবং আর এর কোফিশিয়েন্ট নিয়ে আরো একটা ভেক্টর জেনারেট করলাম। সো যদি ফ্রি ভেরিয়েবল আরো একটা থাকতো তাহলে এখানে আমরা আরো একটা ভেক্টর পেতাম। তাহলে এখন একটু খেয়াল করেন যে x1 x2 x3 x4 যে ভেক্টর গুলো আমরা খোঁজার ট্রাই করতেছি নাল স্পেসের ভেক্টর স্পেস, নাল স্পেসের এলিমেন্ট আকারে, সেগুলোকে আমরা এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারতেছি। সো দ্যাটস ওয়াই নাল স্পেস হবে এই দুইটা ভেক্টরের স্প্যান করার পরে যে ভেক্টর স্পেস জেনারেট হবে সেটা, এবং এই দুইটা ভেক্টর দিয়ে যেহেতু আমরা এই স্পেসটাকে জেনারেট করতে পারতেছি, সো তার বেসিস হবে এই দুইটা এলিমেন্ট। সো ডাইমেনশন হবে 2, বিকজ অফ এখানকার বেসিসের এলিমেন্ট আছে দুইটা। So again, another example, they find the basis and the dimension of the null space of A, where A is given matrix, এটাও 3/4 একটা ম্যাট্রিক্স। সো এর রিডিউস রো এচেলন ফর্মটা আমরা এখানে ক্যালকুলেটেড দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের পিভট ভেরিয়েবল আছে अगेन দুইটা, x1 এন্ড x2। x3 এবং x4 হচ্ছে নন পিভট বা ফ্রি ভেরিয়েবল। সো এই সিস্টেমটাকে আমরা x1 এবং x2 এর রেসপেক্টে এক্সপ্রেস করলাম। x1 x2 কে ইন টার্মস অফ ফ্রি ভেরিয়েবলের রেসপেক্টে এক্সপ্রেস করা হচ্ছে, এন্ড এক্সপ্রেস করার পরে ফ্রি ভেরিয়েবল গুলোর ভ্যালু আমরা বসালাম আর এবং টি কোনো একটা, জাস্ট র্যান্ডম ভ্যালু। সো এরপরে টি এর কোফিশিয়েন্ট এবং আর এর কোফিশিয়েন্ট আলাদা করে আমরা জেনে গেলাম যে আসলে এই টোটাল স্পেসটাকে কোন দুইটা ভেক্টরের কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায়। সো সেটা হচ্ছে যে এই দুইটা ভেক্টর। সো চাইলে খেয়াল করেন যে আসলে এই ভেক্টরের সাথে যদি আমরা 7 মাল্টিপ্লাই করে নেই এবং এই ভেক্টরের সাথেও যদি 7 মাল্টিপ্লাই করে নেই, তাহলে কিন্তু দুইটা ভেক্টর স্টিল ইন্ডিপেন্ডেন্ট থাকে, সো আমরা চাইলেই মানে বেসিসের এলিমেন্ট গুলোকে কোনো একটা ফিক্স কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেও তাকে বেসিসের এলিমেন্ট আকারে রাখতে পারবো। যেমন ধরেন বেসিসের এলিমেন্ট আছে 1 2 ভেক্টর। সো আপনি বেসিসের এলিমেন্টে 1 2 ভেক্টর না লিখে আপনি 1 2 4 ভেক্টর লিখলেন। সো বেসিক্যালি এইটাকেও আমরা লিখতে পারবো। এখন আমরা এরকম স্কেলিংটা কখন করি? যখন দেখি যে বেসিসের এলিমেন্ট গুলো দেখতে একটু এরকম যে 1/2, 2/5 বা 2/6 কিছু একটা এরকম ভেক্টর, তখন আমরা করি যে ওকে তাকে এটাকে ইন্টিজার আকারে এক্সপ্রেস করা হোক সেম ডিরেকশনে রেখে আরো একটা ভেক্টর। সো তখন আমরা টোটাল দুইটা ইকুয়েশন এই এই ভেক্টরটাকে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই কোনো একটা 6 কোয়ান্টিটি, তাহলে আমরা পাবো আসলে 3 and 2। সো ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে 1/6 and 2/6 ভেক্টর যেদিকে মুভ করে তাদের মাল্টিপল, এখানে 6 মাল্টিপল করলাম 3/2 বেসিক্যালি সেই দিকে মুভ করে। সো বেসিসের ক্ষেত্রে সেম ডিরেকশন রেখে আমরা চাইলে বেসিসের এলিমেন্টটাকে স্কেল করেও বেসিসের এলিমেন্ট আকারে ট্রিট করতে পারবো, সেটাতে ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আমরা ভেক্টরকে খালি স্কেল করে কনসিডার করতেছি, এবং ভেক্টরকে স্কেল করার কারণে অন্য ভেক্টরের রেসপেক্টে তার আসলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের যে বিষয়টা সেটা আসলে লুজ হচ্ছে না, স্টিল সেটা থাকতেছে। সো এই জন্য চাইলে আমরা কোনো ভেক্টরকে স্কেলার মাল্টিপ্লাই করেও সেটাকে বেসিসের এলিমেন্ট আকারে কাউন্ট করতে পারবো, মানে এক্সিস্টিং বেসিসের এলিমেন্টকে আমরা কোনো একটা স্কেলিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেও সেটাকে আবার বেসিসের এলিমেন্ট আকারে ট্রিট করতে পারবো। যেমন এখানে -11/7, -2/7, 1/1 and 0 এগুলো ছিল একটা ভেক্টর। তো কিন্তু দেখেন নাল স্পেসের বেসিস লেখার সময় এই ভেক্টরটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করে লেখা হয়েছে যাতে করে ফ্র্যাকশনাল কোয়ান্টিটি গুলোকে ইগনোর করে লেখা যায়। এন্ড অলসো সেকেন্ড ভেক্টরটাকেও 7 দিয়ে মাল্টিপ্লাই করে নেওয়া হয়েছে। নট নেসেসারি যে দুইটা ভেক্টরকেই সেম কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বাট আমরা চাইলে ডিফারেন্ট কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করেও ইন্টেজার ভ্যালু গুলোকে বেসিস আকারে নিয়ে আসতে পারি। বাট নট নেসেসারি যে আমাকে ইন্টেজার ভ্যালুই কনসিডার করতে হবে। এখানে এইটাও যদি এটাও বেসিস এইটাও বেসিস, বাট সেকেন্ড বেসিসটা দেখতে একটু সুন্দর, এই জন্য আমরা এটাকে আসলে স্কেল করে 7 দিয়ে মাল্টিপ্লাই করে কনসিডার করে নিচ্ছি, এবং এটা ক্যালকুলেশন করতে হয়তো জেনারেট করতে একটু ইজি হবে দেখে আমরা ফ্র্যাকশনাল কোয়ান্টিটি গুলোকে ইগনোর করতেছি। বেসিস যেহেতু দুইটা এলিমেন্ট, সো তাদের ডাইমেনশন হবে 2। সো আমরা এখানে আগেই বললাম যদি আমাদের কাছে কোনো একটা m/n ম্যাট্রিক্স থাকে,
সো এই এম হচ্ছে নাম্বার অফ রো, এই এন হচ্ছে নাম্বার অফ কলাম। তাহলে র্যাঙ্ক অফ দ্যাট ম্যাট্রিক্স এ, এই র্যাঙ্ক দ্বারা আমরা বুঝি আসলে তার রো স্পেসের ডাইমেনশন অথবা কলাম স্পেসের ডাইমেনশন, এন্ড রো স্পেস এবং কলাম স্পেসের ডাইমেনশন অলওয়েজ সেম। আর নালিটি বলতে আমরা যেটা বুঝি, নালিটি বলতে বুঝি নাল স্পেসের ডাইমেনশন। তাহলে র্যাঙ্ক হচ্ছে রো স্পেস অথবা কলাম স্পেসের ডাইমেনশন, আর নালিটি হচ্ছে নাল স্পেসের ডাইমেনশন। সো র্যাঙ্ক নালিটি থিওরাম কি বলে, যে র্যাঙ্ক নালিটি থিওরাম হচ্ছে যদি আমরা এম বাই এন কোন একটা ম্যাট্রিক্স নেই, তাহলে অ্যাকর্ডিং টু দা র্যাঙ্ক নালিটি থিওরাম, যে র্যাঙ্ক এবং নালিটির অ্যাডিশনের ভ্যালু, র্যাঙ্ক এবং নালিটিকে যদি আমরা অ্যাড করি, সেটা এই এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের ভ্যালুর সমান হবে। সো তাহলে র্যাঙ্ক নালিটি অ্যাড করলে সেটা মেইন ম্যাট্রিক্সের কলামের সংখ্যার সমান হইতে হবে। এন্ড ইকুইভ্যালেন্টলি আমরা এটাকে যদি র্যাঙ্ক অফ এ জানি, আমরা ডাইমেনশন অফ কলাম অফ এ, এন্ড নালিটি আমরা জানি ডাইমেনশন অফ নাল স্পেস অফ এ। এই এন দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস। সো ডাইমেনশন অফ আর এন, তাহলে আমরা জানি যে আর এন এর ডাইমেনশন হচ্ছে এন। সো এই জন্য আমরা ডাইমেনশন অফ আর এন, এখানে এনটাকে রিপ্লেস করতেছি কোনো একটা আর এন দিয়ে। আচ্ছা, এখানে যখন এ ম্যাট্রিক্সটা আমরা নিচ্ছি এম বাই এন, তাহলে এ ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে এম সংখ্যক, এবং কলাম সংখ্যা আছে কোনো একটা এন সংখ্যক। সো এইখানকার যেই আমরা র্যাঙ্ক নালিটির ক্ষেত্রে যেটা বলছিলাম আমাকে, যে র্যাঙ্ক এবং নালিটি দুইটা অ্যাড করলে ওই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামের সমান হইতে হবে। সো দিস ইজ দ্য র্যাঙ্ক নালিটি থিওরাম, যে আসলে র্যাঙ্ক এবং নালিটি, র্যাঙ্ক এবং নালিটিকে যদি অ্যাড করা হয় এবং সেটা নাম্বার অফ কলামের সমান হইতে হবে সেই ম্যাট্রিক্স এ। সো এখানে আমরা একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পল নাম্বার 7। কোন একটা ম্যাট্রিক্স হচ্ছে 5/8। সো এই 5/8 হচ্ছে তার নাম্বার অফ কলাম 8, তাহলে এন এর ভ্যালু হলো 8। আর নাম্বার অফ রো হচ্ছে 5, সো আমি লেটস সে এটাকে কোনো একটা এম ভ্যালু বললাম যে এম ইজ 5। তাহলে নাম্বার অফ কলাম হচ্ছে এখানে আমাদের র্যাঙ্ক নালিটি থিওরামের জন্য এখনকার ক্ষেত্রে ইম্পর্টেন্ট,